আমি এই ফোন দিয়ে আসছি কারণ এই ফোনের মধ্যেই হচ্ছে ওনার ভয়েস রেকর্ডগুলা, যেটা উনি আমাকে জেলে আর কি মানে যাওয়ার সময় উনি আমার সাথে যে যোগাযোগটা করছে আমি প্রমাণ রেখে দিছি। এখন আমি আপনাদেরকে শোনাবো যে আমি কমেন্টটা আবার সরাই দিই। এখন আমি আপনাদেরকে আবার শোনাবো যে হচ্ছে উনি আমাকে যখন ওনাকে 3 নভেম্বর আমি কোর্টে দেখতে গেলাম, 3 নভেম্বর রাতেই না, হ্যাঁ 3 নভেম্বর রাতের 8:15-তে উনি ফাহিমের থেকে আমার নাম্বার নিয়ে আমাকে ফোন দেয়। এন্ড আমাকে ফোন দিয়ে উনি কি বলে, উনি কিন্তু জেনে গেছে যে আমি ওনার বউ সম্পর্কে জানতে পারছি, ওনার বাচ্চা সম্পর্কে জানতে পারছি। এই কণ্ঠ যদি না চিনি জীবনে আর কি চিনলাম কণ্ঠ। ডেটটা একটু দেখে রাখেন, 3 নভেম্বর, 3 নভেম্বর 7:53। ঠিক আছে, মিথ্যা কথা বলতেছি না। কংগ্রেচুলেশন, তৃতীয়বারের মতন বাবা হইতেছেন। কংগ্রেচুলেশন বাবা, কংগ্রেচুলেশন বাবা, আমি অনেক খুশি হয়েছি আপনি তৃতীয়বারের মতন বাবা হইতেছেন। এর থেকে বেশি খুশির আর কি হয়? আপনার বউ 6 মাসে প্রেগনেন্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দিনের বেলা বউরে লাগাইছেন। ছি, এগুলো বলতেও লজ্জা লাগে। তো এই যে ব্যাপারগুলা মানে আমি মানে নিতে পারতেছি না। আমি কয়েকটা অকথ্য ভাষায় গালাগালি করছি তো। ওনার আরো কিছু আছে। আম্মু কই? হ্যালো, কি বললে? কথা কইলে না তো। ও, উনি আমাকে ফোন দিছে, ফোন দেওয়ার ভিতরে আবার হচ্ছে ওর ওয়াইফ আবার কল দিছে। ওর ওয়াইফ কল দিছে, তো সে আমাকে বলতেছে ফোন দেওয়া মাত্রই তো বলে দিছো তাই না, আমাকে ছাড়া মরে যাবে। একটু বিয়া এডি চাইছিলাম, কিন্তু আপনি বলতেছেন ধোকা। আপনি আমারে কোন আমি তোরে কাউরে লাগাই না। আমি ছি, লজ্জা লাগে এগুলো শুনতেও। এরপরে আখিরে কি বলতেছিল, আমি তো বুঝাচ্ছি, আমি যখন দেখছি উনি আউট অফ কন্ট্রোল তখন আমার কাছে আয়না রাখছি। যখন দেখছি কুমার শ্বশুর দুধ খাচ্ছে তখন আমার কাছে আয়না রাখছি। আখিরে বুঝাইতেছে, আখিরে বলতেছে ভাই ওরে বুঝান, ভাই ওরে বুঝান, ও যেন হচ্ছে উল্টা পুল্টা কিছু না করে। আমি বের হব, আমি ওকে ভালোবাসি, আমি ওকে ছাড়া মরে যাব। আমি যে তার সব সত্যি জেনে গেলাম, আমি তার সবকিছু জানার পরও সে আমাকে ম্যানিপুলেট করতেছে তখনও, যে আমাকে বের হইতে দাও, আমি বের হই, আমি বের হব, আমি কিন্তু সারা জীবনের জন্য ভিতরে নাই, আমি বের হব, তুমি উল্টা পাল্টা কিছু করো না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া মরে যাবো বাবা। তখনও উনি আমাকে এইগুলা বলতেছে। মানুষ কতটা সাইকো হইতে পারে। তো উনি আমার থেকে টাকা নিছে, আমি বলছিলাম টাকার দাবি আমি ছেড়ে দিছি, লাগবে না এই টাকা, তুই টাকা তোর আমি দান করে দিলাম। পরে ভাবছে আমার কষ্টের টাকা আমি দান করে কেন দিব, আমি তো আম্বানির ঘরের কেউ না রে ভাই, আমার কি এত এত টাকা পয়সা যে আমি ছেড়ে দিব? কেন দিবে না টাকা? আমি পরে এখন তো আমার সাথে কেউ যোগাযোগ করে না, আমি পরে সোনালীকে আবার নক দিছি। সোনালীকে আমি নক দিছি যে আমার সাথে কেউ যোগাযোগ করতেছে না, তুমি এখন ওদেরকে বলো আমার টাকা ফেরত দিতে, আমার টাকা আমাকে ফেরত দিতে হবে। আমার 5 লাখ টাকা আমার কষ্টের টাকা, আমাকে একটা টাকা কেউ দেয় নাই, তোমার জামাইও আমাকে দেয় নাই,
আমার নিজের কষ্টের ইনকাম করা টাকা। আমার ফোনের স্পিকার নষ্ট হয়ে গেছে, এই ফোনের সাউন্ড নাই, আমি ঠিক করতে পারতেছি না, আমার কাছে টাকা নাই, আমার কাছে মাসের খরচের টাকা নাই। আমি না পেরে আবার বিজনেস স্টার্ট করছি। আমার কি কম ঠেলা? আমার তো কেউ 2 টাকা দিয়ে চালাবে না। ওনাদের টাকার অভাব নাই, ওনাদের প্রচুর টাকা, তারপরেও মানুষের টাকা তাদের লাগে। ফ্রি পাইলে কার না লাগে বলেন? ফ্রিতে ভালোবাসা পাচ্ছে, আমি টিফিন ভরে ভরে খাবার রান্না করে পাঠাই দিই, বাবা আপনি খান, বাবা আপনি খান। এগুলা বলে বলে আমি বাজার করে করে এনে এনে, এই যে আমাকে যত রান্নার ভিডিও করতে দেখেন, ওগুলা কার জন্য রান্না করি জানেন? ওনার জন্য রান্না করে করে পাঠাই দিই, আপনি খান। সামটাইমস আমি যাই খাওয়াই দিয়ে আসি। মানে এরকম একটা সিচুয়েশন, উনাকে আমি এত ভাবে রেখে, এত ভালোবাসা দিয়া, এত লয়াল থাইকা, শেষে আমি পাইলাম কি ধোকা। উনার মতন মানুষ, উনি আমাকে আমার চরিত্র নিয়ে কথা বলে, আমার চরিত্র ঠিক নাই। উনার ভাই আমার চরিত্র নিয়ে কথা বলে, উনার ভাইয়ের চরিত্র যদি তুলতে যাই, উনার ভাই তো আরো 400 গুণ খারাপ। উনার মা যে আমার নিয়ে কথা বলে, এখন আমাকে বলতেছে আমি বলে খারাপ, আমার এত এত পাস্ট, আমার এটা সেটা। মিথুন বাইর হয়ে দেখে নিবে আমাকে, এই মিথুন বাইর হয়ে আমাকে দেখে নিবে, দেখি আমি আজকে জিডি করে আসছি। আমার লাইফে আমার উপরে যদি তিল পরিমাণ আচর আসে, আমার ফ্যামিলির উপরে যদি তিল পরিমাণ আচর আসে, বুঝে নিবেন এগুলা মিথুন পাটোয়ারির পুরা ফ্যামিলি করাইতেছে। আমি যদি একদিন অ্যাক্টিভ না থাকি সোশ্যালে, তাহলে বুঝে নিবেন এগুলো ওরা করাইতেছে। আমি যদি কোনো বিপদে পড়ি, তার মানে এগুলো ওরা করাইতেছে, কারণ আমার জীবনে শত্রু বলতে এখন ওরাই। আমাকে বলে আমি আনকি, আমি সেইটা, আমি সেইটা, আমি ম্যাগি, আমি এত কিছু। তাহলে আপনার ছেলে আমার সাথে 2টা বছর কেন সময় পার করলো? আপনি কেন এটাকে সাই দিলেন? আপনি যে এত বড়াই করেন, আমার ছেলে জেলের ভিতরে গেছে, আমার ছেলে এটা হয়েছে, আমার ছেলে এটা হয়েছে, এই ছেলে নিয়ে বড়াই করেন, আপনার লজ্জা লাগে না? আমার মার ঘরে যদি আমি এরকম হইতাম, মা আমার গলা টিপে মেরে নিত যে মায়া মানুষের জীবন নিয়ে খেলোস। মায়া মানুষের জীবন কি খেলার জিনিস রে? হ্যাঁ, ওর ভাই যত বড় বড় কথা বলে, মিলন ওর বড় ভাইয়ের নাম, পারভেজ মিলন, ওর ভাই যে আমাকে নিয়ে এত কথা বলে, আমার এই সমস্যা, আমার এই সমস্যা, তাহলে আপনার ভাই আমার এত সমস্যা যেন আমার সাথে কেন 2টা বছর থাকলো? কেন 2 বছর রিলেশনশিপ কন্টিনিউ করলো? কেন আমার 5 লাখ টাকা নিয়ে রেখে দিছে? এগুলোর জবাব দেন। এখন যখন আমি টাকা চাইতে গেছি, এখন যখন আমি সোনালীকে দিয়ে বললাম আমার টাকা দাও, বলে কিসের টাকা? আমি জানি না, মিথুন বাইরে বুঝবে না, মিথুন বাইরে এটা করে দিবে না, এটা করে দিবে না। আমার জানে, আমাকে ভয় দেখানো হয়, আমাকে থ্রেট দেওয়া হচ্ছে, আমাকে এটা করে ফেলবে, সেটা করে ফেলবে। থানায় আমি বলে আসছি, আমি ভিডিও করে নিয়ে আসছি, আমি এখন লাইভে প্রমাণ দিলাম, আমি লাইভে এটাও বলে দিলাম, আমি নাফাইসা নিশা, আমি আমার ফুল ফ্যামিলির উপরে যদি তিল পরিমাণ আচর আসে, এটা আপনারা করাইছেন। এটা কথাটা মাথায় রাখেন, এটা কথাটা মাথায় রাখেন। আর আমার টাকা আপনাদের ফেরত দিতেই হবে, এটা আপনাদের টাকা না, এটা আমার কষ্টের টাকা। এখন টাকার প্রসঙ্গে এই ফোনেই তো আছে। এখন আপনাদেরকে ভয়েস শোনাবো যে আমি আসলে ওর কাছে টাকা পাই কি না পাই। ঠিক আছে, মিথ্যা বলার তো কোনো সুযোগ নাই এখানে। বলছি না যে আমি প্রমাণ ছাড়া আজকে একটা কথাও বলবো না, প্রমাণ ছাড়া কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। শুনেন, তোমার কাছ থেকে আমি কি টাকা নিছি, কি টাকা দিছি, কি আশয়, কি বিষয়, হ্যাঁ, ওই হিসাবগুলা হইতেছে আমার। হ্যাঁ, আর আমি বলছিলাম যে আমার যাবজ্জীবন হয় নাই, আমি কিন্তু ফেরত আসবো। ঠিক আছে, আমার কিন্তু যাবজ্জীবন হয় নাই আল্লাহর রহমতে, আর আমার ফাঁসিও হয় নাই। ঠিক আছে, তো টাকার চিন্তা করতেছো তুমি, তোমার টাকা তুমি পেয়ে যাবা, তোমার টাকা নিয়ে তুমি চিন্তা করো না, আমি আসলে তুমি তোমার টাকা পেয়ে যাবা। ঠিক আছে, কথা যেটা বলছিলাম সেটাই, টাকা পেয়ে যাবা, এতে কোনো সন্দেহ রাখো না। তো এটা আমি মিথ্যা বলি নাই, আমার মিথ্যা বলার কোনো প্রয়োজন নাই। সে আমার থেকে টাকা নিয়েছে 5 লাখ, আর সে আমাকে বলছিল জান তোমার এই টাকা আমি ডাবল করে তোমাকে ফেরত দিব। ভাবছে ওর মতন লোভী আমি, আমার মতন মেয়ে তুই 14 গোষ্ঠী ঘুরলোতে জীবনে পাবি না, যাই কিনা টাকার পয়সার লোভ নাই। কারণ আমি নিজে ইনকাম করতে জানি, আমার তোর টাকা লাগবে কেন? তোর টাকা লোভ আমি কখনোই করি নাই। এই যে আমার পরনের জামা, এই যে আমার চুলের এটা করি, এই যে আমার ঘরের জিনিসপত্রগুলা,
কোনোটার মধ্যে তার তিল পরিমাণ কোনো হাত নাই, সবগুলো আমার নিজের টাকায় কিনা। ইভেন দো তাকে প্রতি মাসে মাসে 35,000 40,000 এরকম করে টাকা তো দিছি, তাকে এক্সপেন্সিভ পারফিউম, এক্সপেন্সিভ টি শার্ট, এইটা সেইটা গিফট করতেই থাকতাম। সে আমাকে দেওয়ার ভিতরে আমার বার্থডের সময় আমাকে এতগুলো গিফট দিছে, এতগুলো শাড়ি দিছে যেগুলো আমি ভিডিও করছিলাম। তারপরে বিয়ের প্রোগ্রামে যে শাড়িটা পরছি লাল শাড়ি, এটা ওনার কিনে দেওয়াই ছিল, উত্তরার বাসায় থাকতে আমাকে কিনে দিছিল, ওইটা পরে বিয়ের প্রোগ্রামটা করছি। এই যে এমন টুকটাক আনুষঙ্গিক খরচ, এগুলো সে আমাকে দিছে, আমি না করব না। বাট ও আমাকে যা দিছে তার 4 গুণ বেশি আমি তাকে দিছি। আমার এগুলো নিয়েও আক্ষেপ নাই, আমি ভালোবাসছি রে ভাই। ভালোবাসলে ভালোবাসা মানুষ কি না করে, ওর মতন ফেক তো করি নাই। এখন আমার কথা হচ্ছে, মিথুন তো খারাপ, এটা ওর চারিত্রিক প্রবলেম, তার চরিত্রের ঠিক নাই, সে মেয়ে মানুষ দেখলে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না। তার কথা হচ্ছে আমি একটা মেয়েকে কন্ট্রোল করব, আমার কত ক্ষমতা, একটা মেয়ে আমার কথায় উঠবে আর বসবে, যেটা হয়ে আসছে। আগের গার্লফ্রেন্ডদের গুলোকে এভাবেই ট্রিট করছে, একবারে প্রোটেক্ট করে রাখছে, ওয়েস্টার্ন পরা থাকলে কাপড় চোপড়, আবার এমন মেয়ে চুজ করছে যারা কিনা সোশ্যাল মিডিয়া ইনভলভ, যারা একটু স্টাইলিশ মডার্ন, ওদেরকেই চুজ করছে। লাস্টের যে গার্লফ্রেন্ডটা, একটা মেয়ে আছে নাম ইভা, ওটা ছিল ওর শেষ গার্লফ্রেন্ড, ওর পরে আমি আসছি। তো ইভাকে ও 2 বছর লিভ ইনে রাখছে ওর সাথে, ওর বাসাতে 2 বছর লিভ ইনে রাখছে। ওই মেয়ে যখন বিয়ের জন্য প্রেসার দিছে, বিয়ে তো সে করবে না, কারণ 5টা আছে না, 5টালা মেয়েদেরকে সে শুধু ঘোরাবে, মজা করবে, এনজয় করার জন্য রাখবে, বাট বিয়ে করবে না। কারণ বিয়ে করা বউ তার একটাই, তার বাচ্চাও আছে 2টা, তার লাইফে কিছু চাই না, এগুলা মজা, এগুলা ক্ষণিকের জন্য মজা তার কাছে। ওই মেয়ে যখন বিয়ের জন্য প্রেসার দেওয়া শুরু করলো, ওই মেয়ের চরিত্রে দাগ টাক তুইলা, অবশ্যই ওই মেয়ের চরিত্র ভালো না, এটা পরে জানতে পারছি। ওই মেয়ের ইচ্ছা মতন মারছে, অনেক মারছে, অনেক, লিটারেলি বলতে গেলে প্রাইভেট পার্টের ভিতরে হাতুড়ে ঢুকাই দিছে। বুঝেন কি পরিমাণ সাইকো। ওই মেয়েকে মেরে টেরে তারপরে বের করছে, তার 1-2 মাস যেতে না যেতে আমাকে খুঁজে বের করছে, তারপরে আমার সাথে তার কানেকশন। তো ও কত লেভেলের খারাপ একটা মানুষ হইলে নিজের ঘরে বউ রাইখা, বউটা দেখতে মাশাআল্লাহ ঠিকঠাক, এরকম একটা বউ রাইখা তোর বাহিরে বাহিরে তোর এগুলা করতে বেড়াইতে মন চায়, তুই কি মানুষ? আমার চরিত্র, হ্যাঁ আমার চরিত্র খারাপ, আমি পৃথিবীর সবথেকে নিকৃষ্টতম খারাপ মেয়ে, আমি মানলাম। তাহলে তুই আমার লগে খারাপগুলা কেন করলি? আবার আমার পায়ের তলায় চাটস কেন? আজকে যদি সে জেলের ভিতরে না থাকতো, তাইলে হয়তো আজকে আমি এই কথাগুলা বলার সাহস করতে পারতাম না, কারণ আমাকে বলার সুযোগই দিত না, এক না একভাবে ম্যানিপুলেট করে ফেলতো। তার বউয়ের একটা দোষ আমি বলবো, যে আপনি আপনার হাজবেন্ডের সবকিছু কেন চেক করবেন না, কেন তাকে আপনার আয়ত্তের ভিতরে রাখবেন না, কেন আপনি দেখবেন না আপনার হাজবেন্ড কোথায় কি করতেছে, বা কেন তাকে চেক করে রাখবেন না, কেন দেখতে যাবেন না? যখন একবার দেখছেন যে সে আপনার সাথে বিয়ে থাকা অবস্থায় পরকীয়া করতেছে, আপনি তখনই কেন লিগ্যাল স্টেপ নিলেন না? আপনি তখনই কেন তাকে শায়েস্তা করলেন না? বা আপনি না থাকলে আপনি ডিভোর্স কেন দিয়ে দিলেন না? এই যে দেখেন কতগুলো মেয়ের জীবন নষ্ট করছে, শেষমেশ আমাকে তো সর্বস্ব ধ্বংস করে দিছে। মিথুনের বউর কাছে আমার জাস্ট এতটুকুই বলার, আর কিছু বলার নাই। মেয়েটাও সাফার করছে 10টা বছর, বুঝেন? ও তো বউ, ওরও চিট করতেছে কত বাজে ভাবে, তার মধ্যে সে এখন প্রেগনেন্টের পরে তো জানতে পারলো যে আমার সাথে 2 বছরের সম্পর্কে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কত কিছু। তো ওনার দোষ এতটুকুই, না ভালো বলবো না খারাপ বলবো, কারণ ওনার সাথে আমার কিছু নাই। ওনার আমি কি বলবো, ওনার থেকে আমি খবরটা নিছি। তো যখন আমি ওনাদের বলাইলাম যে আপনার শাশুড়ি ওদেরকে বলেন আমাকে টাকা দিতে, ওরা ডাইরেক্ট টাকা দিবে না, টাকা নাই ওদের কাছে। আপনারা এত বড় লোক, আপনাদের এত টাকা পয়সা, একটা মেয়ের 5 লাখ টাকা আপনার ছেলে আটকায় রাখছে, ছেলের সাথে প্রতিদিন দেখা করার জন্য টাকা লাগে, টাকা ছাড়া কি দেখতে দেয়? এমন একটা অস্ত্র মামলার ভিতরে ঢুকে গেছে, টাকা ছাড়া দেখতে পারেন, যাইতে পারেন? ওইখানে এত টাকা ভাঙতে পারলে আমার টাকাটা আপনি ফেরত কেন দিতেছেন না? কেন দিবেন না আমার টাকা ফেরত? ওটা কি আপনাদের টাকা ছিল? আপনার ছেলে নিছে
ছেলের সব যেহেতু আপনি হ্যান্ডেল করছেন, আপনার ছেলে কুকীর্তি যখন আপনি লুকাইছেন, আপনি মা মিস ববি, সরি কি নাম যেন ছিল, আচ্ছা যাই হোক, পারভিন বেগম, মিসেস পারভিন বেগম, আপনি সবকিছুতে সায় দিছেন। আপনার ছেলের কুকীর্তিগুলোকে আপনি লাই দিছেন। আপনার মতন মা যেসব সন্তান পাবে তাদের ভবিষ্যৎ এইভাবেই খারাপ। আর কিছু বললাম না, কারণ আপনার ছেলের মুখের ভাষা অকথ্য, আপনার ছেলের মুখের ভাষা খুবই জঘন্য, বাট আমার ফ্যামিলির শিক্ষা ওই রকম না। আপনারা সবাই মিলে আমাকে অ্যাগি ম্যাগি এগুলা বলে ডাকতেছেন, বাট আমার মুখ দিয়ে এগুলো আসবে না, কারণ আমার পারিবারিক শিক্ষা আছে। আমাদের টাকা পয়সা না থাকতে পারে, আমাদের পারিবারিক শিক্ষা আছে, যেটা আপনাদের নাই। আমার টাকাগুলা ভালোই ভালোই ফেরত দিতে হবে, আমার টাকাগুলো আমাকে বুঝাই দিতে হবে, না হলে আমি আরো বড় স্টেপ নিব। এর থেকে বড় স্টেপ যেটা আছে সেইটাই নিব। আপনার ছেলে ভিতরে না, সে যেন আরো ভিতরে থাকে। সে ভিতরে থেকে সে আমাকে ভরসা দেয়, যখন আমি বেরোবো, আমি বেরোই তোমাকে বিয়ে করব। তুই কি মানুষ? আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি। ভুল তো মানুষেরই হয়, এটা ভুল, এটাকে ভুল বলে? ভুলে বলে ও আল্লাহ, আমি কি বলবো আসলে। তো আজকে আমি আমার নিজের ইমোশনটাকে কন্ট্রোল করার ট্রাই করছি, যে আমি কান্না করব না, কান্না করার দরকার নাই, কান্না করে কি হবে। এখন আপনারা আমাকে অনেক কিছু ভাবতে পারেন, ভাববেনি, কি আর করার। কালি তো আরো একবার কলঙ্ক একটা লাগাই দিয়ে গেল, বাট ওই যে আল্লাহ একদিকে বাঁচাই দিছে যে বিয়েটা হয়নি। যদি বিয়ে হয়ে যেত, এমন একটা ক্যারেক্টারলেস জামাই রাখতে পারতাম জীবনে। গাই তো ঘিন ঘিন করতো যে এই পুরুষ কত মেয়েদের থেকে ঘুরে আসছে, তারপর আমার কাছে এসে আমাকে আবার বউ দাবি করতেছে। কতটা লজ্জাজনক বিষয়। আল্লাহ একদিকে ভালো করছে, তার সাথে আমার বিয়ে হয় নাই, বাট 2টা বছর নষ্ট করে দিছে আমার, 2টা বছর। এই 2 বছর আমি এরকম ভাবে ওনার সাথে সম্পর্কে না জড়াইলে, আমি তো ভাবছিলাম অ্যারেঞ্জ ম্যারেজই করে ফেলবো, কোন একটা ছেলে খুঁজে মেজে গরিব টরিব দেখে বিয়ে করে ফেলবো। আপনি আমার লাইফে এসে এরকম, আপনি লাইফে আসার পর আমি বলছি আপনি লাগলে আমাকে ছেড়ে দেন, আমার ফ্যামিলি থেকে ছেলে দেখতেছে। আপনি বলছেন তুই অন্য জায়গায় বিয়ে করবি, কইরা দেখাইস। আমাকে থ্রেট, মানে সে আমাকে ধরবেও না, ছাড়বেও না, আমাকে অন্য কোথাও বিয়েও করতে দিবে না। অহরহ মেয়ের সাথে তার ফিজিক্যাল রিলেশনশিপ, আমার এলাকারই। ইভেন দো লজ্জা লাগে বলতে, আমার এক সংসার ভাঙছিল না, একটা মেয়ে বলছিলাম না, ভিডিও দেখাইছিলাম, ওই মেয়ে কিন্তু ওর কাছে কান ভাঙানি দিছিল যে এর তো পাস্ট আছে, এ তো কক্সবাজার গেছিল ওর জামাই থাকা অবস্থায়। ওই মেয়ের সাথে ওর অবৈধ সম্পর্ক। ওই মেয়ে হিন্দু, রুচিতে কিভাবে আসে? লজ্জা করে না? ছি, থুতু ফেলতে মন চায়। রুচিতে কিভাবে আসে যে একটা বিধর্মী, তার মধ্যে দেখতে এরকম, তার মধ্যে উফ কেমন, ওর সাথে ফিজিক্যাল রিলেশনশিপ। নিজের বাইডারে একটা বাইজি পাড়া বানাই ফেলছে, আর কিছু না। ওর বউটার জন্য মায়া হয় যে কেমন একটা ক্যারেক্টারলেস জামাইয়ের কাছে ফেসে গেছে। আল্লাহ আমাকে বাঁচাই দিছে, আল্লাহ আমাকে বাঁচাই দিছে। বের হোক, বের হোক, যতদিন লাগে বের হোক। আর যদি বের না হওয়ার মতন সিচুয়েশন ক্রিয়েট করা লাগে, আই উইল ডু। কারণ আমাকে বিয়ের প্রতারণা করছে, আমাকে বিয়ে করবে বলে বিয়ে করে নাই, আমাকে ঠকাইছে, আমার টাকা নিয়ে রাখছে। আমার কাছে এভিডেন্স আছে, সব থেকে বড় কথা, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমার কাছে প্রমাণ আছে। আমি চাইলেই দেখে নিতে পারি, আমি চাইলেই দেখে নিতে পারি। তো আমাকে বলা হইতেছে না কি করবে কইরা উল্টায় লাগা। হ্যাঁ, আমি কিছুই করতে পারবো না। আমার দাঁড়ের ভিতর যা আছে আমি তাই করতে পারবো। একটা মানুষের জীবন নিয়ে খেলা, একটা মানুষের জীবনকে মজা বানানো। এই সিচুয়েশনের পরে, আমার এক্স যাওয়ার পরে যেমন মানুষ আমাকে একটা বস্তু ভেবে নিছিল না, যার যেরকম মন চায় সেরকম ভাবে ট্রিট করে, এখন আবার ওই সিচুয়েশনটা চলে আসছে। ফেক ফেক মেল আসে আমার কাছে, মেল থেকে আমাকে বলে, কি বলে জানেন? দেখাই, মানে আমাকে কতটা নগণ্য পর্যায়ে পৌঁছাই দিছে। মাজেদুল ইসলাম নামের একটা আইডি থেকে মেল করছে আমাকে যে হাই, ঢাকায় হাউস পার্টি করবা, জাস্ট চিল, ইফ ইউ ওয়ান্ট লেট মি নো, উইল ফ্লাই ফ্রম চিটাগং।
মানে এখন আমি বস্তু হয়ে গেছি, একটা খেলার বস্তু। আমাকে যে যেভাবে চাবে, আমি তো এখন ব্রোক, আমার তো এটা হয়ে গেছে এটা হয়ে গেছে, এখন যে যেভাবে চাবে আমাকে ট্রিট করতে পারবে, আর আমি ওগুলোতে সাই দিব। বুঝছেন আমার লাইফটা কোথায় নিয়ে এসে দাঁড়া করাইছে? তো এর জন্য বললাম যে আমার লাইফে কিচ্ছু নাই, আমি ধ্বংস। আমার লাইফ পুরোপুরি ডিস্ট্রয়, শেষ করে দিছে সব কিছু, বাকি নাই। যতটুকু অর্থ সম্পদ ছিল ওইটাও জব্দ করে রেখে দিছে। আর কি দিছে? কলঙ্ক, বিশাল বিশাল কলঙ্ক, গা ভরা দাগ। এখন মানুষ আমাকে দেখলে ছিচি করবে, ইস এঙ্গেজমেন্টে নাটক করে। আবারও দেখেছি কেউ দেখা দেখে একটা বিয়াইতা বেড়া। লুকায় রাখলে আর কেমনে জানবো বলেন? যে জায়গায় মাই হেল্প করতেছে, জন্মদাত্রী মা হেল্প করে আমার ছেলে প্রেম করুক, বউ তো একটা আছেই বান্দা। সো দ্যাটস ইট। এই ছিল আমার কথা। আমার গলা আবার ভেঙে গেছে। আমি আপনাদের লাস্টলি একটাই কথা বলবো, আমার সব থেকে বড় ভুল হয়েছে এঙ্গেজমেন্টটাকে এঙ্গেজমেন্ট হিসাবে রাখা বা বিয়ে হওয়ার আগ পর্যন্ত রিভিল না করা। তাহলে হয়তো বা এত কিছু সাফার করতে হইতো না, আপনারা এভাবে বলতে পারতেন। আমি ভুল এটাই করছি। আর আরেকটা ভুল করছি, তার বিষয়ে খোঁতায় খোঁতায় খোঁজ নেই নাই। কারণ আমি যে খোঁজ নিতে যাব, যে কটা সারাউন্ডিং এর মানুষ, ওগুলো সব তার পালতু কুত্তার মতন, মানে তার টাকায় চলে এরকম টাইপ। তারা তো তার গুনগানি গাইবে, তাই না? সবশেষে একটাই কথা, আমার ন্যায্য টাকা, আমার টাকা, আমার কষ্টের টাকা আমাকে ফিরাই দেওয়া হোক। আমার টাকা আমি চাই, এই টাকার দাবি আমি ছাড়বো না। কেন ছাড়বো? আর আমাকে যেই হেনস্থা হয়রানি করা হয়েছে, আমাকে থ্রেট দেওয়া হয়, এটা করে ফেলবে ওইটা করে ফেলবে, বললাম তো আমার গায়ে তিল পরিমাণ আঁচ যদি আসে, ধরেই নিবেন এটা ওরা করছে, এতে কোনো সন্দেহ নাই। আমি কাল রাতও ঘুমাই নাই, আমি আগের রাতও ঘুমাই নাই। আমি দিনের বেলা ঘুমাই, ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি যে উনি বলতেছে, জান সব ঠিক হয়ে গেছে, ঝামেলা শেষ, এবার আমরা বিয়ে করব। আমাকে বলে, উনি জেলে যাবে যাবে ওই অবস্থায় বলে, পাসপোর্ট হয়ে গেছে, তোমাকে নিয়ে তো থাইল্যান্ড যাব, তোমাকে থাইল্যান্ড ঘুরাই নিয়ে আসার অনেক শখ আমার, আমি তোমাকে বিয়ের পরে দেশের বাইরে নিয়ে যাব, তোমার গোল্ড পছন্দ, আমি তোমাকে অনেক গোল্ড কিনে দেব। আমি কখনো লোভ করি নাই। উনি কখনো বলতে পারবে না, হ্যাঁ মিথ্যা কথার ভান্ডার ওনার কাছে, সে চাইলে সব বলতে পারে, এটা তার দ্বারাই সম্ভব। বাট আমি কখনো ওনার কোনো কিছু লোভ করি নাই। উল্টা আমি আরো দিয়ে গেছি যতটুকু পারছি, কারণ আমি ভালোবাসি মন থেকে। আমার ভালোবাসার এই প্রতিদান দিছে। আমাকে ছাড়া বাঁচবে না, আমাকে ছাড়া মরে যাবে, তুই বুঝা গেছোস আমি তোর এখন ভালোবাসি। সে আমার গায়ে হাত তুলছে কয়েকবার, আমি কিছু বলি নাই, রাগের মাথায় মেরে ফেলছে, ওকে ফাইন। আমার মা কইছে যে বিয়ের আগে গায়ে হাত তোলে, হ্যাঁ বিয়ের পরে কি করতে পারে, ভাবছুস কখনো? আমি কইছি মা রাগের মাথায় মেরে ফেলছে, প্যারা নাই। আর কিছুতে কিছু হইলে পাস নিয়ে টান তো দিবেই, আমাকে আমার চরিত্র নিয়ে কথা তো বলবেই, গালি ছাড়া কথা বলবে না। আমার মা বাপ তুলে গালি দিবে, তাও আমি বলি যে বাবা আমার পাস্ট আমি কি করবো, আমি তো মুছে ফেলতে পারতেছি না, আমাকে মাফ করে দেন। এখন আর আমিটাকে দেখেন আমি কেমন থাকি আপনার জন্য। এই যে 31 অক্টোবর থেকে আজকে 16 নভেম্বর, 17 দিন, আমি চাইলেই তো অনেক ছেলের সাথে কথা বলতে পারি, রাইট? আমি অনেক জায়গায় ঘুরতে যেতে পারি, অনেক কিছু করতে পারি রাতকে রাত। আমি সারাত ভরা কাদের সাথে কথা বলি জানেন? আখির সাথে, স্বপ্নার সাথে। আমার হোয়াটসঅ্যাপে সব এমনি আছে, আমি ওদের সাথে সারাক্ষণ কলে কথা বলি। আপনারা কয়েকটা ব্লগে দেখবেন আখিকে আমি ভিডিও কলে বসায় রাখছি। আমাকে কথা বলতে বলতে এমন অভ্যাস বানাই ফেলছে, আমি এত একা হয়ে গেছি, কারণ আমার তো আশপাশে কোনো ফ্রেন্ড সার্কেল নাই, কেউই তো নাই। সবার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দিই, তোমার তো আমি হইলে চলবে, তোমার আর কাউকে কেন প্রয়োজন?
আমি ওনাকে আমার ফ্রেন্ড ভাবছি, ওনাকে আমার সব ভাবছি, সব ভেবে ওনার সাথে আমি ভাবে থাকছি যে উনি আমাকে সময় দিবে, উনি আমার সাথে কথা বলবে, রাতে ঘুমানোর সময় ভিডিও কলে রেখে দিবে, সকালে ঘুম থেকে উঠে গুড মর্নিং বলবে, ঘুরতে নিয়ে যাবে। এই যে আমাকে একা বানাই দিছে, আমি একা চলাচল করা ভুলে গেছি, একা বাইরে যেতে পারি না। ওই মানুষ আমি একা একা সিলেট দিয়ে আসছি, সুনামগঞ্জ গেছি আতিফের সাথে নিয়ে। আপনারা একটা জিনিস নোটিস করছেন, আমি যখন সিলেট থেকে আসি, আমি যে টিকটক ভিডিওটা করছি, ওই জায়গায় আমি এদিকে ঘুরে আমি আমার পাশের সিটটাও দেখাই দিছি যে আমার পাশে কেউ নাই। আমি 2 সিট কিনে বুকিং করে আসছি যেন আমার পাশে কেউ না থাকে। স্টিল এত চিট হওয়ার পরও আমি তার প্রতি লয়ালিটি দেখাইতেছি কেন? এত বাজে ভাবে চিট হওয়ার পরেও আমি এত লয়ালিটি কেন দেখাইতেছি আমি জানি না। যেখানে আমি জানতে পারছি তিনি আমাকে কখনো বিয়েই করবে না, আর আমি কোনো মেয়ের সংসার ভাঙবো এরকম মেয়ে আমি না। আপনারা আমাকে আমার সিলেটি শুনে আমাকে অনেক কথা শোনাইছেন, আমি কিন্তু কখনো এটা নিয়ে পাল্টা কোনো জবাব আর কখনোই দিই নাই, কখনোই দিই নাই। একবারে সিঙ্গেল কোনো ওয়ার্ডও বলি নাই, কোনোদিনও বলি নাই। বাট আমি কারো সংসার ভাঙার মানুষ না, আমি জেনে শুনে আমি কারো সংসার ভাঙতে যাবো না। এই যে আমি জানতে পারছি যে ওনার ওয়াইফ আছে, আমার মনে অনেক কষ্ট, আমার ভিতরটা ফেটে যাইতেছে। কারণ একটা মানুষকে সর্বস্ব দিয়ে ভালোবাসার যন্ত্রণা যে কত বেশি। যে জায়গায় রিভিল করে দিছি যে আমি বিয়ে হয়ে গেছে, মানে যেন আমার লাইফের কোনো অপশন না থাকে, আমি রাখি নাই, নিজে ইচ্ছা করে রাখি নাই। উনি জাস্ট এঙ্গেজমেন্টের কথাটা বলছে, বিয়ের এগুলো আমি করছি নিজে থেকে। এঙ্গেজমেন্টের পরেও যখন বিয়ের কথা বারবার বলি, খালি সময় চায়, খালি সময় চায়। আর ঝগড়া লাগে ব্লক করে দেয়, আবার নিজেই ব্লক করলে এইরকম। তাহলে আমাকে এত বাজেভাবে চিট করার কি ছিল? আমার পুরুষ মানুষের উপরে যে তিল পরিমাণ বিশ্বাসযোগ্য ছিল, ওইটুকু বিশ্বাস ভেঙে দিছে, একদম গুড়া গুড়া করে দিছে। পুরুষ মানুষ যখন আই লাভ ইউ এর কথাটা বলে আমার না ঘৃণা লাগে। যে নিজের 10 বছরের সম্পর্ক, বিয়ের সম্পর্ক রেখেও যখন মেয়েদের জীবন নিয়ে এভাবে খেলতে পারে, সেই জায়গায় পুরুষ পুরুষ থেকে আই লাভ ইউ শোনাটা জাস্ট মানে কিছুই না। আমি এতদিন কান্না করতে 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 করতে, আমি তো সোশ্যাল মিডিয়ায় কিছুই দেখাই নাই। আমি সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমার কান্না, রান্না বান্না কিচ্ছু দেখাই নাই। ইভেন তো আমি আপনাদেরকে এটাও বলছিলাম যে আমি কোনো কিছু পাবলিকলি আনবো না, কারণ তখন পর্যন্ত আমি প্রপার জানি না। আর যখন আমি জানছি, তাহলে আমার গায়ে আমি মিথ্যা বিয়ের দাগ কেন লাগাই রাখবো? আমার ন্যায্য টাকার আমি কেন দাবি ছাড়বো? আমার জীবন ধ্বংস করে দিছে, এটার দায়ভার কে দিবে? বলে জেল থেকে বের হয়ে আমাকে দেখে নিবে, কি আমাকে মেরে ফেলবে? কেন? ভালোবাসছিলাম তাই। উনি নাটক করছে আমার সাথে তাই। প্রথমেই ছেড়ে দিত, না গাইতো সম্পর্কটা, আমি আমার মতন মুভ অন করে নিতাম। সোশ্যাল মিডিয়ায় বিয়েটি এগুলার খবর আসতো না, আমার লাইফ আমার মতন আমি চালাইতাম। কেন আমার লাইফে আইসা এত বেশি ইনভলভ হয়ে আমাকে অন্য কোথাও এঙ্গেজও হইতে দেয় না, আমাকে এইভাবে আটকায় রেখা, বন্দি রেখা, আমাকে কোথাও বের হইতে দেয় না। এই যে স্বপ্নার বাসায় জলপাই কালার ড্রেসটা পরে গেছিলাম, কত 4 দিন ভরা কাকুতি মিনতি করা লাগছে, প্লিজ যাই, প্লিজ যান যাই, আমি আপনাকে প্রত্যেক সেকেন্ডের স্ন্যাপ দিব, আমি যাই। দেখেন আমার তো এখান থেকে কামাই করা লাগে, আমার পেজের ভিউ নাই, আমার ঠিক মতন কাজ করতে পারতেছি না আমি, আমাকে একটু যাইতে দেন। হাতে পায়ে ধরে তারপরে আমি গেছি, তাও প্রত্যেক সেকেন্ডের স্ন্যাপ। আর কথা ছিল একটা সন্ধ্যার ভিতরে ব্যাক করতে হবে, সন্ধ্যার ভিতরে চলে আসবা। আমি কম কষ্ট হয়ে
ক্যাপশনটা দেই নাই যে 2022 সাল আমার লাইফে আবার চলে আসছে। আমি কম কষ্টে ক্যাপশনটা দেই নাই রে ভাই। কত বাজে ভাবে একটা মানুষ ঠকাইতে পারে আল্লাহ। কি পায় এগুলো করে আবার বলে নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি। আমি জানি সে আমার লাইফে লং টাইম থাকবে না, এর জন্য তার প্রতি আমার এত ভালোবাসা। ও রে আল্লাহ, একটা মানুষের মাইন্ড এতটা খারাপ কিভাবে হইতে পারে? সে মেয়ে মানুষকে কিছু মনেই করে না, তার কাছে মেয়ে মানুষ কোনো মানে মেয়ে মানুষ এক্সিস্টই করে না। মানে সে রাজা, তার অনেকগুলো দাসী, সে যা চায় সে তাই করতে পারে। হি ক্যান ডু এনিথিং। এবং তার আশপাশের মানুষ, তার পালা কুত্তা, তারা যেইভাবে বলে ওরাও সেম টু সেম ওই রকমই করে। আমার সব থেকে বড় কষ্ট ওনার মায়ে জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট কেন করলো? উনি আমার সাথে যোগাযোগ করে কেন আমাকে বলে নাই যে তুমি এই জেলে থেকে দূরে থাকো, তুমি তোমার লাইফ অন্যভাবে সেটেল করে না, আমি তোমার পোলাটা সামলাইতে পারতেছি না। আমাকে তো সাবধান করা যাইতো। ওনার ফ্রেন্ড সার্কেলের মানুষ তো আমার বলতে পারতো যে দেখেন আপনি যার সাথে সম্পর্কে আছেন সে কিন্তু এরকম, আপনি যায়েন না, আপনি পারলে সরে যান। সবাই ওনাকে ভয় পায়, উনি এত বেশি, উনি এত বেশি মানে এত যে উনারে সবাই ভয় পায়। কেউ উনার সামনে এগেইনস্টে মুখ খুলতে চায় না। আজকে এটা কথা সত্যি, আজকে যদি উনি জেলে না থাকতো আমিও সাহস করতে পারতাম না এই লাইভে এসে এই কথাগুলা বলার জন্য। উনি এভিডেন্স রাখতে দিত না। এই যে আমার কাছে এত এত প্রমাণ, উনি তো এখন জেলে, এর জন্য পারতেছে না। না হলে উনি ঠিকই এইগুলো সব রিমুভ করাই দিত, ফোন ভেঙে ফেলতো, এইটা করতো ওইটা করতো, আমাকে ভয় দেখাইতো। বাট আল্লাহ ছেড়ে দেয় না, বুঝছেন? আর মেয়ে মাইরা পাশা পোসা কালা বানায় লাইছে। আমি তারপরও বেহায়া, আমি আপনাদেরকে আরেকটু বেহায়ার প্রমাণের তো দেখাই যে আমি মানুষটাকে কি পরিমাণ ভালোবাসি। এত কিছু জানার পরেও আমি কতটা নগণ্য, এত কিছু জানার পরেও আমি তাকে আবার দেখতে গেছিলাম, আবারও জেলে দেখতে গেছিলাম 4 নভেম্বর। দেখেন আমি কাঁদতে কাঁদতে হিজাব ভিজায় ফেলছি। আমি আবার তাকে জেলে দেখতে গেছিলাম। আমি কতটা খারাপ হইতে পারি, আমি কতটা নগণ্য হইতে পারি যে মানুষটা আমাকে এত বাজেভাবে ঠকাইছে, তারপরও তাকে আমি দেখতে গেছি। আমি একা একা নিজের ভিতরে এই জিনিসগুলা নিয়ে এতদিন বসেছিলাম। আমি আপনাদেরকে কিছু বলি না। আমি না পেরে ক্যাপশন দিতাম, আমি না পেরে এগুলা বলতাম, আমাকে এত বাজেভাবে ঠকাইছে। আমি আমার লাইফে আমি অনেক পুরুষ দেখছি, আমি এরকম দেখি নাই। যদি কোন একটা মেয়ে একটা ছেলের প্রতি লয়াল থাকে, ওই ছেলের তো 7 কপালের ভাগ্য যে এখনকার দিনে লয়াল থাকাটা খুবই ডিফিকাল্ট। এখনকার দিনে লয়াল মেয়ে পাওয়া যায় না। তো আমার যখন এত পাস্ট, এত খারাপ কিছু, আমি লয়াল থেকে আমি যদি একটা সংসার পাই, আমি কেন চাইবো না? আমি ওইটা ভেবে আমার সর্বস্ব দিয়ে, আমার মা কতবার বলছে ও তোর এত ঘুরায়, ও তোরে বিয়ে করবে না। আমি বলছি মা উনি ওইরকম না। ওনার মার সাথে আমাকে কথা বলাই দিয়েছে, তুমি এগুলা বইলো না। আমি আমার মা বাবার সাথে এরকম করে হইতেছে ওনারা নিয়ে বড়াই করতাম। আমি এরকম বলছি বাবা এত বড় বড় মুখ করে ওদের সামনে আমি বলি আমার মুখটা আপনি রাইখেন, আমাকে বিয়ে করে স্বীকৃতি দিয়ে। উনি বলছে তোমার মুখ আমি কখনো পড়তে দিব না। এখন দেখেন আমি লাইভে এসে এরকম কান্নাকাটি করে আমি নিজের প্রমাণ দিতেছি। আমি আরো একবার আমি এরকম করে কান্নাকাটি করতেছি। আমি মানে আমার সিচুয়েশনটা বুঝবেন না আপনারা কেউ বুঝবেন না। এগুলা কেউ বুঝবেন না যে আমার সাথে কি হয়েছে। আমার 2টা বছর নষ্ট করে দিয়েছে। আমার তো বয়স প্রায় শেষ, আমি সামনের বছর 28 বছর হয়ে যাবো। আমার আর কি আছে জীবনে? আমার ড্রেস আপ চেঞ্জ করছি, আমার লাইফস্টাইল চেঞ্জ করছি, আমি ঘর থেকে বেরোয়া বন্ধ করে দিয়েছি, আমি ঘরের ভিতরে নিজেকে বন্দি করে ফেলছি একটা মানুষের জন্য যে সে আমাকে বিয়ে করবে, আমাকে সংসার দিবে। আর এখন শুনতে পাইছে বিবাহিত, তার বাচ্চা আছে, রানিং আবার 6 মাসের একটা প্রেগনেন্ট।
সবার বুক পিট থাকে না, বড়লোক মানুষের আসলে মন বলতে কিছু থাকে না। আমার সাথে হয়তো বা এটাই হওয়ার ছিল, এর জন্যই হয়েছে তো হয়েছে, কি আর করার, কিছু করার নাই, এটা নিয়ে বাকি জীবন থাকতে হবে। ওনার ফেস রিভিলটা করার একটা রিজন, কারণ ওনার চরিত্র কখনোই ঠিক হবে না। ওনার একটা গার্লফ্রেন্ড গেলে ওনার একটা লাগে। এই ছবিগুলা দেখেও কোনো মেয়ে ওনার সাথে রিলেশনশিপে আবার যাওয়ার আগে যেন 10টা বার ভাবে। আর ওনার বউয়ের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনি প্লিজ যতটুকু পারেন নিজের জামাইকে একটু নিজের কন্ট্রোলে রাখার ট্রাই করেন। লাগলে অ্যাসাইলামে ভর্তি করে দেন, রিহ্যাবে রেখে দেন, ঘরবন্দি করে দেন, যা খুশি তা করে দেন। তারপর কোনো মেয়ের জীবন নিয়ে খেলতে দিয়েন না। আপনি নিজেও কষ্ট পান, যে মেয়েগুলারে কষ্ট দেয় তারাও কষ্ট পায়। বলেন, আপনি কি শান্তি দিতে আসেন যে আপনি এখন প্রেগনেন্ট অবস্থায় আপনার জামাইটা জেলে? আপনার কি ভালো লাগতেছে? আমার টাকা ফেরত দিতে হবে, নাহলে আমি আরো বড় অ্যাকশন নিব। মিথুন কবে জেল থেকে বেরোবে আই ডোন্ট কেয়ার, আমার এগুলো দেখার বিষয় না, আমি এগুলো দেখবো না। আমি জানি আপনারা মিথুনের ফুল ফ্যামিলি আমার লাইফ দেখতেছে, আই নো দ্যাট। আমার টাকাটা ভদ্র মানুষের মতন আমার টাকাটা আমার বাসায় পৌঁছাই দিবেন, নাহলে নেক্সট স্টেপ লাইভে দেখাবো না, তখন ওখানেই দেখবেন। পরে কাঁদবেন, চোখের মধ্যে মরিচ ডলবেন আর কাঁদবেন, ঠিক আছে? এখনকার আইন কতটা কঠোর, এখনকার আইন যে কারো বাপেরও না। এখন আওয়ামী লীগের যুগ নাই। আমি মুখ দিয়ে কথা বলি না, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ কথা বলে। আইন মুখের কথা বিশ্বাস করে না, প্রমাণে বিশ্বাসী। and I have lots of proof, ওকে? আমি হাজার খারাপ, আমার চরিত্র ধরেন হাজার খারাপ, বাট আমার সাথে যে খারাপগুলা করা হয়েছে সেটার দায়ভার কে দিবে? সো এই ছিল আমার লাইফ, আমার যা যা বলার আমি বলে দিছি। আমার আপনাদের থেকে বিচার চাওয়ার নাই, আপনারা যার যেরকম যেটা যেটা বলতে ইচ্ছা করে বলেন। এই যে আমার ফার্স্ট বলা আর লাস্ট বলা, সোশ্যাল মিডিয়াতে আমি আমার এগুলো নিয়ে আর কোনো কথা বলবো, জাস্ট ক্লিয়ার করলাম। কারণ আপনারা বারবার কমেন্ট এসে বলেন, আপু ভাইয়া কই, ভাইয়াকে কেন দেখি না, আপনি কেন শ্বশুরবাড়ি যান না? এগুলো আমাকে অনেক পেইন দেয়, আমাকে অনেক কষ্ট দেয়। একে তো আমার পাস্টের ওগুলোই এখন আমাকে পিছু ছাড়ে না, থেকে স্ক্রিনশট। আমার এক্স তার বাচ্চাকে নিয়ে এটা করতেছে, আমার এক্স তার ওয়াইফের সাথে এটা করতেছে, ওইটা করতেছে, এগুলো দিয়ে আপনারা আমাকে পেইন দেন। আপনাদের অনেক মজা লাগে। এখন আরেকটা অ্যাড হইলো, এখন এটা নিয়েও পেইন দিবেন। তো যখন বলেন ভাইয়া কই, এটা কই, সেটা কই, আমার অনেক আমার ভিতরে অনেক কষ্ট লাগে। আমি তখন হাউমাউ করে কান্না করি, আমি অনেক কান্দি, আমার চোখ মুখ ফুইলা থাকে। আমি কান্না করতে করতে আমার দম বন্ধ হয়ে যায়, আমি নিতে পারি না। তো আপনাদের কাছে আমি মাফ চাই, আপনারা আমাকে আর বললেন না দুলাভাই কই, সেই কই, ওটা আরেকজনের জামাই। আমার লগে নাটক করতে আইছিল 2 বছর, নাটকের বান্ডা ফুটতে গেছে। যদি না ফুটতো আরো কত বছর এইভাবেই রাখতো আমারে, বিয়ের আশা দেখায়। বাট বিয়ে কখনো করতো না, কারণ তাদের ফ্যামিলিতে তারা একটাই বিয়ে করে, আর শুধুমাত্র সাইড চিক্স পালে। এটা তাদের ফ্যামিলির রুলস। একটা কথা মনে রাখবেন আপনারা সবাই, পাটোয়ারি ফ্যামিলি, মানুষ ভাবতে শিখেন। মানুষ কোনো পুতুল না। আজকে আপনাদের কাছে টাকা পয়সা আছে দেখে কব্বরে গেলে গায়ে টাকা পয়সা লগে যাইব না। মানুষের লগে না ইনসাফি কইরেন না, মানুষরে মানুষ ভাবতে শিখেন। মানুষরা এইভাবে হেনস্থা কইরেন না, অপবাদ দিয়েন না, নিজেদের চরিত্র ঠিক করেন, সবাইকে ভালোভাবে বাঁচতে দেন। নিজের ঘরের বউরেও মানুষ মনে করেন, ওইটাও বউ, ওইটাও আরেক বাড়ির মাইয়া। আপনার যেমন মাইয়া, আপনার যেমন বড় মাইয়া, আপনার বড় মাইয়াও যেমন আপনাদের আদরের তুলু, আপনার ঘরের বউটাও কিন্তু আরেকজনের ঘরের আদরের তুলু। তো নিজের ঘরের মাইয়ারে মাথা রানী করে রাখবেন, আর পরের ঘরের মাইয়ারে কাজের বেটি বানিয়ে রাখবেন, এগুলা কইরেন না। কারণ যেই আপনি আপনার ছেলের বউ থাকা সত্ত্বেও আপনি যদি অন্য মেয়ের সাথে রিলেশনশিপ করাতে হেল্প করাইতে পারেন, আপনি যে আপনার ঘরের বউর সাথে কিরকম আচরণ করেন, এতে বুঝতে আর কোনো বাকি নেই।
এতে বুঝতে আর কোনো বাকি নাই। তো পুতের বউটার লগে ভালো ট্রিট করেন। আল্লাহ আপনার ঘরে হেদায়েত দান করুক, আপনারা ভালো থাকেন, মানুষের জীবন নিয়ে আর খেলেন না, আমার টাকাটা দিয়ে দেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ এভরিওয়ান।